আচ্ছা, আমার কথা শোনা গেলে আমি এখন শুরু করতে চাচ্ছি। রেডি তোমরা? হ্যাঁ। ওকে। অহনা আইছে? হ্যাঁ, আছে ভাইয়া। আচ্ছা, মোহনা আইছে? মোহনা, মোহনা, ভাইয়া, তোমার আশেপাশে অনেক নয়েজ আসছে, এটা একটু বন্ধ করতে বলো। বুঝছো? মোহনা, আমরা এখনই শুরু করব। আচ্ছা, এই অহনা আইছো? অহনা? না ভাইয়া, অহনা আসে নাই তাই না? না, 7টা 8 বেজে গেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করবো, আমি শুরু করবো। আর 2 মিনিট দাও। অহনা আসছে? হ্যাঁ, আসছে ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশন, আচ্ছা বুঝছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা একটা অবহেলিত একটা গ্রামার আইটেম, যেটা নিয়ে মনে করো কেউ খুব একটা কথা বলে না। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরা পরীক্ষাতে তোমরা বেশিরভাগ চোখ বন্ধ করে আন্দাজে আল্লাহর উপরে ভরসা করে দাগাই দাও, ওয়ান, ইন, অফ, যা মন চায় তাই দাগাই দাও। পরে খাতা দিলে দেখা যায় যে একটা ঠিক হয়েছে, হয়তো বা দুটো ঠিক হয়েছে। বুঝছো? আল্লাহর উপরে ভরসা করে যা মন চায় তাই দিয়ে আসো। এই হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার অবস্থা। বাট কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও সুন্দরভাবে করা যায় যদি তোমাদের করার ইচ্ছা থাকে। বুঝছো? আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম A to Z একটু চেষ্টা করব, সময় বেশি লাগুক, বাট আমরা চেষ্টা করব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মূল বেসিক থেকে ধরে ধরে করানোর। বুঝছো? এখন আমার কথা হলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে প্রিপোজিশন কি? প্রিপোজিশনকে বাংলায় আমরা বলতে পারি অনুসর্গ। অনুসর্গ। আচ্ছা, বাংলায় এটাকে আমরা বিভক্তিও বলতে পারি। বুঝছো? বিভক্তি। আচ্ছা, আমরা বিভক্তি শিখছি না? কে রে, এ রে, দ্বারা, দিয়া, কর্তৃক। বুঝছো? হতে থেকে চেয়ে আমরা এই বিভক্তি গুলো পড়ছি। এ, রে, এ রে, এরপরে হতে থেকে চেয়ে, এ, থেকে, চে, এরপরে আমরা পড়ছি হলো দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, তারপরে এ, ইয়া, তে। আমরা এই বিভক্তিগুলো পড়ছি। তো এই বিভক্তিগুলো সব কিন্তু প্রিপোজিশনের মধ্যে। এছাড়াও আমরা বাংলায় আরো বিভিন্ন জিনিস পড়ছি, যেমন আমরা বলতে পারি যে দুঃখ বিনা, দুঃখ বিনা সুখ লাভ হয়, সুখ লাভ হয় কি বহিতে, কি মহিতে। এই যে আমি বললাম যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, এখানে বিনা, বিনা শব্দের অর্থ কিন্তু উইদাউট, সুখ বিনা বা দুঃখ ছাড়া। তো এটা হচ্ছে উইদাউট। এটা কিন্তু অবশ্যই একটা প্রিপোজিশন, এই উইদাউট কিন্তু একটা প্রিপোজিশন। তার মানে এখানে এই যে বিনা, বিনা একটা প্রিপোজিশন। এখন কথা হচ্ছে আমরা এই প্রিপোজিশন গুলা কোথায় ইউজ করব, কোন জায়গায় কোন প্রিপোজিশন গুলা ইউজ করতে হবে, আর কোন প্রিপোজিশন গুলা কি অর্থ, অর্থ তোমার করে, মানে কি অর্থে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের এই ক্লাসটা। এন্ড আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আমি যদি বলি অ্যাভব, অথবা ওভার, অথবা ওয়ান, তুমি দেখতে পাচ্ছ যে আমি একটা সার্কেল আঁকাইছি। সার্কেলের একেবারে সারফেস বা সার্কেলের যে একদম সারফেস, এই যে সারফেস, সারফেস মানে হচ্ছে উপরিভাগ। তো এই সার্কেলের বা বৃত্তের উপরিভাগ স্পর্শ করে আছে ওয়ান। তার মানে তোমাকে যদি আমি বলি যে কোনো কিছু ধরো যে একটা টেবিলকে স্পর্শ করে আছে, তো তুমি তখন বলবা হচ্ছে ওয়ান দা টেবিল। তুমি কি বলবা? ওয়ান দা টেবিল। তার মানে কোন জিনিসের আগে তুমি তখনই ওয়ান বসাতে পারবা যখন ওই জিনিসটা তার উপরে থাকবে, তার উপরে থাকবে। এবং অবশ্যই ম্যান্ডেটরি হলো ওই জিনিসটা যেই জিনিসের উপরে আছে তাকে স্পর্শ করে থাকতে হবে। শুধু উপরে থাকলেই হবে না, স্পর্শ করে থাকতে হবে। যদি স্পর্শ করে থাকে এবং যদি উপরে স্পর্শ করে থাকে, তাহলে তুমি ওয়ান ইউজ করতে পারবা। আর যদি দেখা যাচ্ছে যে উপরেই আছে বাট স্পর্শ করে নাই, বুঝছো? উপরেই আছে বাট স্পর্শ করে নাই, সেই ক্ষেত্রে তুমি অ্যাবভ অথবা ওভার, এই দুইটার একটা ইউজ করতে পারবা। এখন ভাইয়া কোন জায়গায় অ্যাবভ ইউজ করব আর কোন জায়গায়
ওভার ইউজ করব, এই একটা প্রশ্ন থেকে যায়। তো এইটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব সামনে। এরপরে দেখো আমরা ওয়ান টুর কথা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে ইনটুর কথা বলতে পারি। দেখো ওয়ান টু মানে কি? ওয়ান টু মানে হচ্ছে কোনো একটা কোনো একটা সারফেসে লাফ দিয়া, সারফেসটা কেমন থাকবে জানো? সমতল সারফেস। মনে করো কোন একটা সমতল সারফেসে উপর থেকে লাফ দিচ্ছে, বুঝছো? কোন একটা সমতল সারফেসে কোনো একটা জিনিস উপর থেকে লাফ দিচ্ছে। তো মনে করো একটা টেবিলের উপরে উপর থেকে কোনো জিনিস লাফ দিচ্ছে, তখন ওইটা হবে হচ্ছে ওয়ান টু। আর যদি কোনো একটা বাক্সর মধ্যে বা কোনো আবদ্ধ কোনো কিছুর মধ্যে কেউ লাফ দেয়, তাহলে সেটা হবে হলো ইনটু। আমার কথা বুঝছো? তাহলে আবদ্ধ কোনো কিছুর মধ্যে লাফ দিলে সেটা হবে ইনটু। আর যদি কোনো সারফেস, যেই সারফেসটা চারিদিক থেকে আটকানো না, এমন কোনো জায়গায় যদি কেউ লাফ দেয়, সেটাকে আমরা বলতে পারি ওয়ান টু। আচ্ছা, এরপরে আমি যদি তোমারে বলি ইনসাইড উইদেন, তার মানে কি? যদি কোনো কিছু ভিতরে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইনসাইড উইদেন। আচ্ছা, কোনো কিছু ভিতরে প্রবেশ করলো, সেটা হলো ইনটু। আর ভিতরে প্রবেশ করে বাইরে বের হয়ে গেল, সেটাকে আমরা বলতে পারি আউট অফ। বুঝছো? সেটাকে আমরা বলতে পারি আউট অফ। আচ্ছা, এরপরে আন্ডার সম্পর্কে আমি একটু কথা বলি। আন্ডার জিনিসটা কি? কোনো কিছু, বুঝছো, কোনো কিছু কোনো জিনিসের নিচে আছে। ধরো যে একটা টেবিলের নিচে, ধরো এই একটা টেবিলের নিচে, এটা একটা টেবিল, তার নিচে একটা বিড়াল বসে আছে বা একটা কুকুর বসে আছে। বাট ওই বিড়াল বা ওই কুকুরটা ওই টেবিলের সাথে স্পর্শ করি নাই। যদি স্পর্শ না করে তাইলে হলো আন্ডার। আর যদি স্পর্শ করে ফেলে তাইলে হচ্ছে বিলো। বুঝছো? যদি স্পর্শ করে ফেলে তাহলে বিলো, আর স্পর্শ না করলে হলো আন্ডার। আর দেখো থ্রো, থ্রো মানে কি? একটা জিনিস কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাচ্ছে, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে একেবারে ওই জায়গাটা অতিক্রম করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দো ইউজ করব। আর এক ক্রস মানে কি? এক ক্রস মানেও সেম, কোনো কিছুকে, একটা কিছু একেবারে এ টু জেড পার করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক ক্রস। আচ্ছা। আচ্ছা, বিসাইড, বিসাইড মানে হলো পাশে। বিসাইড মানে কি? এই যে এই বৃত্তের পাশে দেখো আরেকটা বৃত্ত আছে, তার মানে আমরা বলতে পারি বিসাইড। বিসাইড মানে হলো পাশে। আচ্ছা, তো এবার আমি তোমাকে কয়েকটা জিনিসের কথা বলবো। সেটা হলো দেখো, ওয়ান, অ্যাভোভ আর ওভার, এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আমি তোমাকে বলছি যে ওয়ান কি? ওয়ান হচ্ছে এই দেখো সারফেস লেগে আছে, সেটা হলো ওয়ান। আর অ্যাভোভ কি? অ্যাভোভ হচ্ছে সারফেসের সাথে লাগবে না, তার উপরে থাকবে। বুঝছো? মানে সারফেসের উপরে থাকবে কোনো বস্তু, তখন আমরা সেটাকে ওয়ান বলতে পারি। এখন আমার কথা হলো দেখো, ওয়ান টু আর ইনটু। ইনটু মানে কি? সামনে দিয়ে ঢুকে, সামনে দিয়ে ঢুকবে, এবং এটা একটা বক্সের মতন কোনো আবদ্ধ একটা জায়গায় যদি ঢুকে, তাহলে সেটাকে তুমি ইনটু বলতে পারবা। আর ওয়ান টু হচ্ছে তোমার একদম একটা সারফেসের উপরে, মানে একটা সমতল ভূমির উপরে পড়বে, এন্ড পড়ার পরে সেটাকে তুমি অন টু বলতে পারবা। এখন আমি যদি তোমাকে বলি যে এই যে দেখো আন্ডার, আন্ডার মানে কি? দেখো এই দেখো এই কুকুরটা এই টেবিলের নিচে আছে, এই টেবিলের নিচে আছে, বাট একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এই কুকুরের সাথে কিন্তু টেবিলে স্পর্শ হয় নাই। যেহেতু নিচে আছে বাট স্পর্শ হয় নাই, তাই তুমি বলতে পারছো আন্ডার। বাট এই বিল্ডিং এর কথা চিন্তা করো, এর প্রত্যেকটা তালার সাথে কিন্তু কানেক্টেড বা সংযুক্ত। এই দেখো এর এর এইটা হচ্ছে, ধরো যে পাঁচতলা, এই যে পাঁচতলা এই চারতলার সাথে কানেক্টেড। যেহেতু পাঁচতলা চারতলার সাথে কানেক্টেড আছে, তাই তুমি বলতে পারছো যে একটা তালা একটা তালার সাথে লেগে আছে। এই যে লেগে যেই থাকার যে ব্যাপারটা, তো এইটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের কি বলতো? বিলো। বুঝছো? তাহলে আন্ডার কখন হবে? যখন আমাদের অনেকটা গ্যাপ থাকবে, বুঝছো, তখন সেটাকে আমরা বলছি আন্ডার। বাট যখন কোনো গ্যাপ থাকবে না, একটার সাথে আরেকটা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে লেগে থাকবে, কোনো গ্যাপ থাকবে না মাঝখানে, একটার নিচে আরেকটা থাকবে, তখন আমরা সেটাকে বলতে পারি বিলো। বুঝছো? তাহলে আমরা এই জিনিসগুলো আসলে বুঝতে পারলাম। আচ্ছা, তো ইনটু, আমি বলছিলাম যে ইনটু মানে কি? যদি কেউ কোনো আবদ্ধ একটা জায়গার ভিতরে লাফ দেয়, তাহলে সেটা হবে ইনটু। বুঝছো? তো এখন কথা হলো দেখো, দ্য ক্যাট জাম্পড। দেখো এখানে একটা ফাঁকা স্থান আছে, দ্য বক্স, এখানে তুমি কি বসাবো? অবশ্যই ইনটু বসাবো। ইনটু মানে কি? ভেতরে প্রবেশ করা। বুঝছো? তো দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। ইনটু দ্য বক্স কেন? কারণ এই বক্সটা দেখছো আবদ্ধ একটা ক্ষেত্র, তো এর মধ্যে লাফ দিচ্ছে, এই জন্য তুমি ইনটু ইউজ করতে হবে। আচ্ছা, ওয়ান টু কি? এই দেখো আমি বলছিলাম যে স্মুথ একটা সারফেস। বুঝছো? দ্য ক্যাট জাম্প দ্য টেবিল। বুঝছো? তো এখন এই টেবিল তো একটা স্মুথ সারফেস, এই টেবিল তো চারদিকটা আবদ্ধ না, যার কারণে আমরা এই জায়গায় আমরা ওয়ান টু ইউজ করছি, ওয়ান টু আর টেবিল।
আমার কথা আশা করে বোঝা গেছে। এরপরে দেখো আউট অফ আর আউট। এই হ্যালো, হ্যাঁ, অহনা, জি ভাইয়া। আমার পড়ানো কি বোঝা যাচ্ছে? পড়ানো কি বোঝা যাচ্ছে? পড়ানো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মোহনা, জি ভাইয়া। আমার পড়ানো কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। কঠিন লাগছে অনেক? না। আচ্ছা, কঠিন লাগলে বলবা, কোনো প্রশ্ন থাকলেই সাথে সাথে বলবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি তাহলে আবার শুরু করি। দেখো আউট অফ, আউট অফ এবং আউট, আউট অফ এবং আউটের মধ্যে পার্থক্য কি? আউট অফ মানেও বাইরে বের হওয়া, আউট মানেও বাইরে বের হওয়া। তো আউট অফ এবং আউটের মধ্যে কিছু বেসিক পার্থক্য হলো, আউট অফ মানে কোনো আবদ্ধ জায়গা থেকে বাইরে বের হওয়া, কোনো আটকা জায়গা থেকে বাইরে বের হওয়া। তো কোনো আটকা জায়গা থেকে এই আনমিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো। আচ্ছা, তো এখন আউট কি? আউট হচ্ছে আউট অফ। আউট অফ আমরা কখন বলবো? যখন কেউ কোনো, আমি যদি বলি যখন কেউ তোমার ওইটা কি বলে, আটকা জায়গা থেকে বাইরে বের হয়। যেমন মনে করো দা ডগ জাম্প, মানে এই যে ডগটা দেখো, এই কুকুরটা একটা আটকা জায়গার মধ্যে আছে, ওই জায়গা থেকে লাফ দিচ্ছে। যখন কেউ কোনো আটকা জায়গা থেকে বা স্পেসিফিক কোনো জায়গা থেকে যখন লাফ দেয়, তখন আমরা সেটাকে বলতে পারি যে আউট অফ। বুঝছো? আউট অফ মানে কি কোনো স্পেসিফিক জায়গা বা আটকা জায়গা থেকে লাফ দিলে আমরা তখন আউট অফ বলতে পারি, আউট অফ বলতে পারি। আবার যদি কেউ একদম মনে করো যে, যদি কেউ ভেতর থেকে বাইরে লাফ দেয়, ভেতর থেকে বাইরে মানে মুক্ত কোনো জায়গা থেকে ভেতর থেকে বাইরে লাফ দিল, যেমন এই বিড়ালটা দেখো, মুক্ত জায়গা মানে জানলা থেকে বাইরে লাফ দিয়ে দিল। তো এইরকম যেহেতু কেস থাকে তাহলে সেটা হবে আউট। বাট যদি কেউ কোনো আটকা জায়গা থেকে লাফ দেয় যে অন্য আরেকটা জায়গায় পড়ে, তো সেটাকে তুমি বলতে পারবা আউট অফ। আচ্ছা, এবার দেখো আউট অফ ভার্সেস আউটসাইড। দেখো আউটসাইড মানেও বাইরে, আউট অফ মানেও বাইরে। তো আউটসাইড আর আউট অফ এর মধ্যে পার্থক্য কি? আমি বলি যে আউট অফ ইউজ করা মানে কি জানো? আউট অফ ইউজ করা মানে ওইটা অবশ্যই চলমান হবে, চলমান, চলমান। আউট অফ ইউজ করা মানে অবশ্যই চলমান হবে। আর আউটসাইড ইউজ করা মানে সেটা হবে হলো মুভলেস, মানে সেটা নড়াচড়া করবে না। বুঝছো? তো আমি এইখানে একটা বাক্য আনছি, দা প্রিন্সেস ওয়ার্ক আউট অফ। দেখো আউট অফ, ওয়ার্ক, দেখো ওয়ার্ক মানে হলো চলাফেরা করা বা মুভমেন্ট করা। তার মানে দা প্রিন্সেস ওয়ার্ক আউট অফ দা ক্যাস্টেল। তো ক্যাস্টেল মানে হলো প্রাসাদ। তার মানে প্রিন্সেস বা রাজকুমারী ওয়ার্ক, ওয়ার্ক মানে কি চলাফেরা করছে, সে হাঁটছে। যেহেতু সে চলাফেরা করছে বা মুভ করছে, তাই আমরা আউট অফ ইউজ করলাম। আর এখানে দেখো দ্য প্রিন্সেস স্টুড আউটসাইড দ্য ক্যাস্টেল। দেখো এই যে প্রিন্সেস বা এই যে রাজকুমারী আউটসাইড, এই যে স্টুড, স্টুড মানে কি সে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, তার মানে সে নড়াচড়া করছে না, সে হাঁটছে না, সে মুভ করছে না। যেহেতু প্রিন্সেস দাঁড়ায় আছে, তার কারণে আমরা এখানে আউটসাইড ইউজ করলাম। তো আউট অফ ইউজ করব কখন? যখন কোনো জিনিস চলমান থাকবে বা চলবে। আর আউট সাইড কখন ইউজ করব? যখনও চলমান থাকবে না, চুপ করে দাঁড়ায় থাকবে, অথবা সে স্থির থাকবে। আচ্ছা, এরপরে আমার আমি, বলো। কোনো আহ, কিছু ভিতর থেকে বের হয়ে যাও তো আউট অফ। আউট অফ তো কোনো কিছুর ভেতর থেকে বের হয়ে যাওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চলমান বোঝাচ্ছে আপনি যেটা বললেন। দেখো আমি বলছি আউট অফ। দেখো এই যে ই আউট অফ, কোনো কিছু থেকে বাইরে বের হয়ে যাওয়া। আবার এই যে ই আউট অফ, এটা একটা সিনারিও যেখানে বোঝানো হচ্ছে কোনো জিনিস থেকে বাইরে বের হয়ে যাওয়া, কোনো হাঁটা বুঝাবে। বুঝছো? কোনো কিছু থেকে বাইরে বের হয়ে যখন হাঁটা বুঝাবে, তখন হাঁটা বুঝাবে বা চলমান বুঝাবে, কোনো কিছু থেকে বাইর হয়ে চলমান বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আউট অফ ইউজ হবে। আর আউটসাইড কখন ইউজ হবে বলতো? যখন কিছু কোনো কিছু থেকে বের হয়ে স্থির ভাবে আসে, তখন হবে আউটসাইড। বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার দেখো ইন ভার্সেস ইনসাইড। দেখো ইন, ইন মানে কি? ইন মানে হলো স্বইচ্ছায় ঢোকা। এক কথা আমি যেটা মনে করি, ইন মানে হলো স্বইচ্ছায় ঢোকা, এবং যেখান থেকে তুমি ইচ্ছা মতন বের হতে পারবা। বুঝছো? ইচ্ছা মতন বের হতে পারবা। আচ্ছা, তো ইচ্ছা মতন ভাইয়া বের, বুঝিয়ে, হ্যাঁ, আমি বুঝিনি, আবার একটু বুঝাই দেন। কোনটা কোনটা?
ইনার ইনসাইড। হ্যাঁ, ইনার ইনসাইড আমি বুঝাচ্ছি। ইন মানে হচ্ছে তুমি ভিতরে প্রবেশ করতে পারবা এবং তুমি ইচ্ছা মতন বের হতে পারবা। তার মানে এক কথায় হচ্ছে স্বাধীনভাবে থাকতে পারবা এন্ড তোমার ইচ্ছা মতন তুমি স্বাধীনভাবে ইউজ করতে পারবা, সেটা হচ্ছে ইন। মানে ইচ্ছা হলে ঢুকলে, ইচ্ছা হলে বের হয়ে গেলে। বাট ইনসাইড বুঝায় হচ্ছে, ইনসাইড কি বুঝায়, যে তুমি কোনো আবদ্ধ কোনো কিছুর মধ্যে আসো, আটকানো কোনো কিছুর মধ্যে আসো। তুমি এই চিত্রটা দেখলেই বুঝতে পারবা ইন মানে কি আর ইনসাইড মানে কি। ইনসাইড মানে তুমি কোনো আবদ্ধ একটা কিছুর মধ্যে আসো, এন্ড ইন মানে হলো, ইন শুধু ইন মানে কি, শুধু ইন মানে হলো তুমি এমন কিছুর মধ্যে আসো যেখান থেকে তুমি ইচ্ছা করলে স্বাধীনভাবে বের হয়ে আসতে পারবা। আমার কথা বুঝছো? এরপরে দেখো আমরা লোকেশন। দেখো আমরা লোকেশনের আগে, কিছু কিছু লোকেশনের আগে আমরা ওয়ান, ইন, অ্যাট, এই তিনটা জিনিস ব্যবহার করব। বাট আমরা কোন লোকেশনের আগে কি কি ব্যবহার করব এটা আমাদের জানতে হবে। যেমন গ্রহ, পৃথিবী বা মহাবিশ্বের যে কোনো গ্রহের পূর্বে তোমার ওয়ান ইউজ করতে হবে, এবং মহাবিশ্বের যে কোনো রাস্তার আগে তোমার ওয়ান ইউজ করতে হবে, বুঝছো? যেমন আমি বললাম যে ওয়ান মার্চ, মার্চ শব্দের অর্থ মঙ্গল, বুঝছো? মঙ্গল একটা গ্রহের নাম, মার্চ একটা, মঙ্গল একটা গ্রহের নাম। যেহেতু এর একটা গ্রহের নাম, তাই আমরা তার আগে ওয়ান ইউজ করছি। দেখো অক্সফোর্ড স্ট্রিট, স্ট্রিট মানে কি রাস্তা, তার মানে অক্সফোর্ডের পাশে যে রাস্তাটা আছে ওইটার নাম হলো অক্সফোর্ড স্ট্রিট, বুঝছো? তার মানে অক্সফোর্ড স্ট্রিট একটা রাস্তার নাম, তো রাস্তার নামের আগে আমরা ওয়ান ইউজ করব। এবং দেখো যে কোনো এভিনিউ, এভিনিউ এর নাম আমরা বলতে পারি মানিক মিয়া এভিনিউ, একটা খুব বিখ্যাত এভিনিউ ঢাকাতে অবস্থিত মানিক মিয়া এভিনিউ। তো এই এভিনিউ এর নামের আগেও কিন্তু ওয়ান বসে। দেখো দা কর্নার, এটাও একটা এভিনিউ এর নাম, তো তার আগে আমরা ওয়ান বসাতে পারি। তার মানে আমরা কিসের কিসের কোন কোন লোকেশনের আগে ওয়ান বসাবো? আমরা এক নম্বর হচ্ছে মার্চের আগে ওয়ান বসাবো, দুই নম্বর যে কোনো রাস্তার নামের আগে ওয়ান বসাবো, এবং তিন নম্বর যে কোনো এভিনিউ এর আগে আমরা ওয়ান বসাবো। এরপরে ইন আমরা কোথায় বসাবো? দেখো মহাদেশ থেকে বড় শহর, তোমার যে কোনো দেশ থেকে, মহাদেশ থেকে দেশ হতে পারে, দেশ অথবা বড় কোনো শহর হতে পারে, বুঝতে পেরেছো? তার মানে মহাদেশ থেকে বড় যে কোনো শহর পর্যন্ত যা কিছু আছে সবকিছুর নামের পূর্বে আমরা ইন ইউজ করব। যেমন দেখো আমরা বলতে পারি ইন ইউরোপ, ইউরোপ একটা মহাদেশের নাম, তার আগে আমরা ইন ইউজ করছি। দেখো প্যারিস, প্যারিস একটা অনেক বড় শহরের নাম যেটা ফ্রান্সে অবস্থিত, তার মানে প্যারিসের আগে আমরা ইন ইউজ করছি। ঢাকা অনেক বড় একটা শহর, ঢাকা হলো বাংলাদেশে অবস্থিত, তো ঢাকার আগে আমরা ইন ইউজ করছি। আমরা ইন ইউজ করতে পারবো কোথায়? বড় কোনো শহরের আগে, মহাদেশের আগে, এবং কোনো দেশের আগে আমরা ইন ইউজ করতে পারবো। আর ছোট শহরের আগে আমরা কি ইউজ করব? ছোট শহরের আগে আমরা ইউজ করবো অ্যাট। ছোট শহরের আগে আমরা কি ইউজ করব? ছোট শহরের আগে আমরা ইউজ করব অ্যাট। তাহলে আমরা এই যে কোন লোকেশনের পূর্বে কি ব্যবহার করব এটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার টাইপ, দেখো আমরা সময়ের আগে ইন, ওয়ান, অ্যাট কখন ইউজ করব, কোন সময়ের আগে কি ইউজ করব? দেখো, দেখো সেঞ্চুরি থেকে উইক, সেঞ্চুরি থেকে উইক তার মানে কি? সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হলো শতাব্দী। তো তুমি মান্থ হতে পারে, সেঞ্চুরি থেকে উইক মানে এর মধ্যে কি কি আছে আমি তোমারে বলি। এক নম্বর আছে হচ্ছে সেঞ্চুরি, দুই নম্বরে আছে তোমার, তোমার সেঞ্চুরির পরে কি ইয়ার, আচ্ছা, তিন নম্বরে থাকতে পারে মান্থ, চার নম্বরে থাকতে পারে হচ্ছে উইক। তো এই যে চারটা জিনিস, তার আগে আমরা ইন ইউজ করব। যেমন দেখো এখানে লেখা আছে ইন দা, ইন দা, দেখো ইন দা 18th সেঞ্চুরি, ইন দা 18th ভাইয়া, সেঞ্চুরি। বলো, ভাইয়া বলো। সেঞ্চুরি পরে হবে না? হ্যাঁ, সেঞ্চুরি পরে ডিকেডস হবে না কয়েক শতাব্দী ধরে? তোমার কথা আমি বুঝি নাই। আচ্ছা ভাইয়া, আমি পরে বলছি, জিনা তুমি কান্নাকাটি করতে। আচ্ছা, দেখো সেঞ্চুরির আগে আমরা প্রিপোজিশন তো অবশ্যই আগে ব্যবহার করব, তার মানে পজিশনের আগে, প্রিপোজিশন মানে আগে ইউজ করব। তো দেখো সেঞ্চুরি, সেঞ্চুরি, ইয়ার, মান্থ, উইক, এই যে চারটা জিনিস, এই চারটা সময় তার আগে সব সময় আমরা ইন ইউজ করব। যেমন ইন দা 18th সেঞ্চুরি, বুঝছো? ইন দা 18th সেঞ্চুরি। এরপরে ইন 1970, বুঝছো, 1970 সাল। ইন জুলাই, দেখো জুলাই একটা মান্থ, তাই আমরা আগে ইন ইউজ করছি। তার মানে আমি বুঝাতে পারলাম যে মান্থ, সেঞ্চুরি, ইয়ার, মান্থ, উইক, এই সব কিছুর আগে আমরা ইন ইউজ করি। আচ্ছা, এরপরে দেখো ওয়ান, ওয়ান আমরা কখন ইউজ করব? ডে, বুঝছো? ডে, ডে কাকে বলে? ডে কাকে বলে? ডে মানে হচ্ছে দিন, যে কোনো দিনের আগে আমরা ওয়ান ইউজ করব। এরপরে উইকেন্ডস, উইকেন্ডস মানে হলো সাপ্তাহিক ছুটির দিন, বুঝছো? সাপ্তাহিক ছুটির দিনের আগে আমরা অবশ্যই ওয়ান ইউজ করব। এবং যে কোনো তারিখের আগে আমরা ওয়ান ইউজ করব। যেমন দেখো ওয়ান মার্চ 1770,
বুঝছো? এরপরে লেখা আছে যে ওয়ান ফ্রাইডে, এরপরে লেখা আছে ওয়ান দা উইকেন্ডস। তার মানে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোর আগে আমরা সবসময় কি ইউজ করবো বলতো? এই ব্যাপারগুলোর আগে আমরা সবসময় ওয়ান ইউজ করব। তার মানে কোনো দিনের নামের আগে আমরা ওয়ান ইউজ করব, এরপরে কোনো তারিখের আগে আমরা ওয়ান ইউজ করব, এরপরে যে কোনো সাপ্তাহিক ছুটির দিনের আগে আমরা ওয়ান ইউজ করব। এরপরে দেখো ওয়ান দা উইকেন্ডস, তো উইকেন্ডস এর আগে আমরা ওয়ান ইউজ করব। এরপরে দেখি যে ঘন্টা, আওয়ার্স, আওয়ার যে কোনো ঘন্টা, যেমন যে আমাদের ক্লাস শুরু হয় হচ্ছে 7 PM, তো আমরা বলতে পারি যে এট 7 PM। তো যে কোনো সময়ের আগে বা ঘন্টার আগে আমরা ইউজ করব হচ্ছে কি এট, যে কোনো ঘন্টার আগে আমরা ইউজ করবো এট। এরপরে ইভেন্টস, ইভেন্টস মানে কি অনুষ্ঠান বা যে কোনো ধরনের অনুষ্ঠানের আগে দেখো এট ক্রিসমাস, এট ঈদ, এট ঈদ উল ফিতর, এট ঈদ উল আজহা, এট শবে বরাত, এট শবে মিরাজ। তো এই যে এই ধরনের অনুষ্ঠান, তো তার আগে আমরা এট ইউজ করব। এবং হলিডে, হলিডে মানে কি সাপ্তাহিক ছুটি, হলিডে মানে হলো যে কোনো ছুটির দিন। যেমন আমরা বলতে পারি যে সাপ্তাহিক ছুটির দিন কোনটা, সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে আহ সাপ্তাহিক ছুটির দিন কোনটা বলতো? বা যে কোনো ছুটির দিন, শুধু সাপ্তাহিক ছুটির দিন না, যে কোনো ছুটির হলিডে। তো এটা হলো এট ক্রিসমাস। এই দেখো ক্রিসমাস হচ্ছে হলিডে। বলো। হলিডে আগে অন হবে না? উইকেন্ডস এর আগে ওয়ান হবে, হলিডের আগে এট হবে, উইকেন্ডস এর আগে ওয়ান হবে। যেমন ফ্রাইডে, ওয়ান ফ্রাইডে, ফ্রাইডে হচ্ছে উইকেন্ডস, সাপ্তাহিক ছুটির দিন, তার আগে ওয়ান হবে। বাট হলিডে, হলিডে মানে যে কোনো ছুটি, সেটা হতে পারে ঈদ, সেটা হতে পারে পূজা, সেটা হতে পারে ক্রিসমাস, যে কোনো যে কোনো ধরনের, যে কোনো ধরনের ছুটির আগে আমরা অ্যাট ইউজ করব, যে কোনো ছুটির আগে অ্যাট ইউজ করব। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। আর উইকেন্ডস এর আগে আমরা ওয়ান ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা বলি ওয়ান। এই দেখো ইন, ইন, ইন আমরা আমরা কিছু আমরা কিছু বিভক্তি শিখছিলাম এ ইয়াতে, এ ইয়াতে কিছু বিভক্তি আমরা শিখছিলাম। তো এই যে এ ইয়াতে যে বিভক্তি আমরা শিখছিলাম, তো এই বিভক্তি যদি থাকে, যেমন আমি তোমাকে বলি, এই গান গাচ্ছ কে? দেখো, দেখো নদীর মাছ সুস্বাদু, দেখো নদীর মাছ সুস্বাদু, এর ইংলিশটা আমি জানতে চাই কয়েকজনের কাছ থেকে। প্রথমে আমাকে মোহনা বলবা, নদীর মাছ সুস্বাদু এর ইংলিশটা কি হবে? বলো। মোহনা, 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 নিশাত। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, এটার ইংলিশ কি হবে বলো? আপনি তো মোহনারে ধরছিলেন, আমি কেন বলবো? আচ্ছা, মোহনা কই? জানি না। মোহনা ও কি তো আছে? এখানেই আছে। হ্যাঁ, মোহনা কথা বলো, এটা ইংলিশ কি হবে বলো? হ্যাঁ, হ্যাঁ, এই বলো বলো। এটা না বললে আমি সামনে যাব না। মোহনা, জি ভাইয়া। এটা বলো না কেন? এটার ইংলিশ কি হবে? River fish delicious. কি? River fish delicious হবে। কি বললে আবার বলো? বলছে রিভার ফিশ ডেলিশিয়াস। রিভার ফিশ ডেলিশিয়াস। তুমি বললে রিভার ফিশ ডেলিশিয়াস।
ডেলিশিয়াস। আচ্ছা, এবার ইয়া বলো, অহনা বলো, এটার ইংলিশ কি হবে? অহনা জি ভাইয়া, বলো, এটা কি হবে ইংলিশ? এটা আমি বলবো। হ্যাঁ, এটা ইংলিশ বলো। এটা হবে বেয়ারের ফিশ রিভার। দেয়ার আর ফিশ রিভার। হ্যাঁ, আমি বলছি যে নদীর মাছ সুস্বাদু, এটার ইংলিশ বলো। এটা বললাম দেয়ার আর ফিশ ডেলিশিয়াস। আচ্ছা, এরা মোহনা বলছিলে, আমি অহনাকে জিজ্ঞাসা করছি, এটার ইংলিশ এবার তুমি বলো। অহনা, অহনা বলো। রিভার ফিশ এ ডেলিশিয়াস। রিভার ফিশ এ ডেলিশিয়াস। হবে কেন ইজ হবে। আচ্ছা, রিভার ফিশ। ইজ ডেলিশিয়াস। আচ্ছা, এবার নিশাদ বলো। রিভার ফিশ ইজ ডেলিশিয়াস। দেখো, এবার এই দিকে তাকাও, আমার এই দিকে তাকাও। এখানে এই যে এই জায়গাটায় দেখো, আমার কি আছে এখানে, আমার র আছে, বুঝছো? এই যে র আছে, তো মনে রাখবা, রিভার র যদি থাকে, তাহলে রর পরিবর্তে আমরা রর যেই বাংলা মিনিংটা সেটা অফ ইউজ করি, মানে র বিভক্তিরে আমরা অফ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝছো? তাহলে আমাদের এর ইংলিশ মিনিংটা হবে দা রিভার অফ দা ফিশ অফ রিভার ইজ ডেলিশিয়াস বা টেস্টি, বুঝছো? দা ফিশ অফ রিভার ইজ টেস্টি। আচ্ছা, এরপরে নদীতে মাছ আছে, দেখো, তে, এই যে তে, ইয়া, তে, এই যে বিভক্তিগুলো, এই বিভক্তিগুলো ইনকে রিপ্রেজেন্ট করে, তাই তুমি লিখতে পারবা যে দেয়ার আর দেয়ার আর ফিশ ইন দা রিভার, বুঝছো? বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তো এবার আগাও, দেখো, হতে থেকে। হ্যাঁ, দেখি একটু এটা। ভাই আমারটা হয়নি একেবারেই। না বাবা, তোমারটা হয় নাই। আমরা এই যে র যে বিভক্তি, তার জন্য আমাদের অফ আনতেই হবে, বুঝছো? র যে বিভক্তি, তার জন্য আমাদের প্রিপজিশন অফ আনতেই হবে। ভাইয়া লাল কালি দিয়ে লিখলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাইলে দেখো তো কোন কালিটা বোঝা যায়। সাদা কালিটা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, সাদা কালি দিচ্ছি, ঠিক আছে এটা। হ্যাঁ। আমি একটা সিগনেচার করি। এই সিগনেচারটা স্ক্রিনশট মেরে রাখো, বুঝছো? এক সময় এটা সরান। এই স্ক্রিন এই সিগনেচারটা স্ক্রিনশট মেরে রাখো, এক সময় এই সিগনেচার নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো লাগবে, বুঝছো? স্ক্রিনশট মেরে রাখো। লাইন দেওয়া লাগবে না। লাইনই কেন, লাইনে দাঁড়ানো লাগবে না কেন? হ্যাঁ, আপনি আছেন না শিখাই দিবেন। আমি শিখাই দেবো, মানে আমার সিগনেচার নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। এই দেখো, সিগনেচার করে দিলাম, এই যে। চাও, চাও, এবার দেখো সামনে আগাই। সেটা হচ্ছে হতে থেকে, দেখো, হতে থেকে এইটা যদি থাকে তাইলে আমরা সিন্স ইউজ করব। হতে থেকে যদি কোনো বাক্য দ্বারা বুঝায় যে হতে থেকে, তাইলে আমরা সিন্স ইউজ করব। আবার যদি কোনো বাক্য দ্বারা আমাদের যাবত বুঝায়, বুঝছো, যাবত বোঝায়, তাহলে আমরা ফর ইউজ করব। আর যদি কোনো বাক্য দিয়ে আমাদের পর্যন্ত বুঝায়, তাহলে টিল আনটিল ইউজ করব। আরেকটা সুন্দর একটা রুলস বলে রাখি, যদি সিন্স থাকে, যদি কোনো বাক্যে সিন্স থাকে, তাহলে সেই বাক্যটা যাবে হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি সিন্স থাকে তাহলে কোন টেন্সে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝছো? জি ভাই। পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোনো বাক্যে
বাক্যে যদি সিন্স থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, সিন্স অথবা ফর থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। এখন আমার কথা হলো আই হ্যাভ বিন রিডিং, এই দেখো 2021, তো আমি আমি আই হ্যাভ বিন রিডিং তার মানে আমি 2021 থেকে পড়ছি, তাহলে কি হবে আই হ্যাভ বিন রিডিং সিন্স 2021, মানে আমি 2021 সাল হতে পড়ছি বা 21 সাল থেকে পড়ছি। এরপরে দেখো শি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, তার মানে বা সে সকাল থেকে খেলছে, সিন্স মর্নিং সে সকাল থেকে খেলছে। এরপরে দেখো শি হ্যাজ বিন সলভিং ম্যাথ কি ফর 2 আওয়ার্স, মানে সে 2 ঘন্টা যাবত ম্যাথ ম্যাথ সলভ করছে বা ম্যাথ করছে, বুঝছো, বা অঙ্ক সমাধান করছে। তাহলে শি হ্যাজ বিন সলভিং ম্যাথ ফর 2 আওয়ার্স। এরপরে দেখো ওয়েট হেয়ার মন্ডে, মানে ওয়েট হেয়ার টিল মন্ডে, তার মানে সোমবার পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার মানে এখানে অপেক্ষা করো, টিল মন্ডে মানে সোমবার পর্যন্ত। আমার এই 4টা রুলস কি বোঝা গেছে বলো তো? এই 4টা রুলস কি বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। অহনা বুঝছো? অহনা বুঝছো? হ্যাঁ 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 বুঝছি। ঠিক আছে। না এরপরে ভাই তার একবার একটু বলেন। আচ্ছা, আবার বলছি দেখো, এখানে বলা হয়েছে যে আই হ্যাভ বিন রিডিং 2021, তার মানে আমি 2021 থেকে পড়ছি। এই শূন্য স্থান যদি তুমি পূরণ নাও করো তাও তোমার মনে হতে পারে যে আমি 2021 থেকে পড়ছি, এমন কিছু বোঝাতে চেয়েছে। তো এই যে থেকের জন্য আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করি? আমরা সিন্স ইউজ করি। তাই আমরা এখানে লিখবো যে আই হ্যাভ বিন রিডিং সিন্স 2021। এরপরে দেখো হি হ্যাড বিন প্লেইং ড্যাশ মর্নিং, দেখো সে সকাল থেকে খেলছে, তাহলে সিন্স মর্নিং। এরপরে সে হ্যাভ বিন সলভিং ম্যাথ 2 আওয়ার্স, দেখো সে সে 2 ঘন্টা যাবত সে 2 ঘন্টা যাবত অঙ্ক শেষ করছে, অঙ্ক সলিউশন করছে বা অঙ্ক সলভ করছে, তাহলে আমরা লিখবো ফর 2 আওয়ার্স। এরপর ওয়েট হেয়ার, দেখো ওয়েট হেয়ার টিল মর্নিং, মানে মন্ডে মানে কি সোমবার পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট হেয়ার টিল মন্ডে মানে সোমবার পর্যন্ত অপেক্ষা করো। এই যে টিল মানে হলো পর্যন্ত। আশা করি এবার বুঝছো। এরপরে বলো। তিলটা হ্যাঁ, আপনি বোঝান কি কি? শেষের থেকে বুঝিনি। আচ্ছা, এই যে ওয়েট হেয়ার, এই দেখো টিল মানে কি পর্যন্ত, তার মানে তোমাকে বলেছে ওয়েট হেয়ার মন্ডে তার মানে তুমি বুঝতে পারছো তোমার সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলছে। তাই তুমি এখানে লিখবা যে ওয়েট হেয়ার টিল মন্ডে, বুঝছো, যে সোমবার পর্যন্ত অপেক্ষা করো। ভাইয়া হ্যাঁ, হি হ্যাজ বিন প্লেইং ওইটা কি বললেন? হি হ্যাজ বিন প্লেইং, দেখো এখানে সে সকাল থেকে খেলা করছে, তাহলে কখন থেকে? সকাল থেকে, তাহলে সিন্স মানে হলো থেকে, সকাল থেকে খেলা করছে। হ্যাঁ, বলো। কথা কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা এবার বলছি আনটিল কখন লিখবো আর টিল কখন লিখবো? আচ্ছা, আনটিল আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, বুঝছো। ওয়েট হেয়ার আনটিল আই কাম, মানে যতক্ষণ না আমি আসি ততক্ষণ অপেক্ষা করো। আর টিল লিখবা, টিল মানে কি পর্যন্ত, টিল মানে হলো পর্যন্ত। ওয়েট হেয়ার টিল মন্ডে, মন্ডে বা সোমবার পর্যন্ত অপেক্ষা করো। আর যদি আমি বলি যে আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, সেই ক্ষেত্রে তুমি আনটিল ইউজ করবা, বুঝছো। এরপরে দেখো শতাব্দী বা সপ্তাহ, দেখো আমি শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন হবে আমি বলছিলাম। এরপরে বার অথবা দিনের পূর্বে ওয়ান বসে, এটাও বলছিলাম। দেখো দেখো আমি এখানে উদাহরণ দিছি, উদাহরণগুলো দেখো। ইন দা ইন দা 98th century there was a significant cultural shift. মাই বার্থডে ইজ ইন, এই দেখো মাই বার্থডে ইজ ইন সেপ্টেম্বর একটা মান্থ, তাই তার আগে আমরা ইন ইউজ করছি। এবার দেখো ওয়ার প্ল্যানিং এ ভ্যাকেশন ইন জুলাই, দেখো জুলাই একটা মান্থ, এই জন্য তার আগে আমরা ইন ইউজ। এবার এখানে দেখো আই উইল কাম ওয়ান মানডে, তো মানডে একটা দিন, দিনের আগে আমরা ওয়ান ইউজ করি, তাই আমরা এখানে ওয়ান ইউজ করি। এবার দেখো যে উপগ্রহ, দেখো গ্রহ অথবা উপগ্রহ তার আগে সবসময় ওয়ান বসে, আমি একটু আগে বলে আসছি। এরপরে বলো। বলতেছি আমার এখানে আজান দিচ্ছে, আমি পরে কল দিই একটু।
নাহলে শুনতে পারবো না। আচ্ছা, আমরা কি অপেক্ষা করবো তোমার আজান পর্যন্ত? হ্যাঁ আচ্ছা, তুমি মিউট করে রাখো, আমরা অপেক্ষা করছি তোমার আজান পর্যন্ত। ভাইয়া, বলো। 3 থেকে আরেকবার বুঝাই দেবেন? কোনটা? 3 থেকে। ইন ইন আমি এই দেখো, ফার্স্টে আমি যেটা বলছিলাম তোমাকে ভালোভাবে দেখো, এই যে সেঞ্চুরি। আমি আপনার কথা কিচ্ছু তাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। এই যে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি শতাব্দী, এরপরে ইয়ার, ইয়ার মানে হলো বছর, এরপরে মান্থ মানে হলো মাস, এরপরে উইক মানে হলো সপ্তাহ। তার মানে সেঞ্চুরি থেকে শুরু করে উইক পর্যন্ত, সেঞ্চুরি থেকে শুরু করে উইক পর্যন্ত, অর্থাৎ শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আগে আমরা ইউজ করব হলো ইন। বুঝছো, আমরা ইউজ করব ইন। আর ডে, দিনের আগে, তারিখের আগে, অথবা যে কোনো সাপ্তাহিক ছুটির আগে আমরা ইউজ করব হলো ওয়ান। বুঝছো? তাহলে আমরা এখানে দেখো কি করছি, এই যে ইন, ইন কোথায়, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইন ইউজ করছি। আশা করি এবার বুঝতে পারছো। দেখো, আর দেখো 1980 সেঞ্চুরি বা 1980 যে শতাব্দী আছে, এখানে দেখো আমরা কি ইউজ করছি, ইন। বুঝছো? এরপরে দেখো আমরা সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস, মাসের আগে আমরা ইউজ করছি ইন। এবার জুলাই একটা মাস, মাসের আগে আমরা ইন ইউজ। মন্ডে, মন্ডে একটা দিন, দিনের আগে আমরা ওয়ান ইউজ করি। বোঝা গেছে? এরপরে দেখো গ্রহ উপগ্রহ। দেখো গ্রহ বা উপগ্রহ, এরা অবশ্যই গ্রহ কি, গ্রহ, গ্রহ তো 100%, গ্রহ এবং উপগ্রহের আগে আমরা ওয়ান বসে। দেখো আমরা বলছি দে ল্যান্ডেড ওয়ান মার্চ, তারা মার্চে নামলো। বুঝছো? দে ল্যান্ডেড ওয়ান মার্চ, তারা মার্চে নামলো। দেখো মার্চ মানে হচ্ছে মঙ্গল, তো মঙ্গল একটা গ্রহ, মঙ্গলের আগে আমরা ওয়ান বসাবো। হি ওয়ার্কস ইন ইউরোপ, ইউরোপ একটা দেশ। বুঝছো? ইউরোপ একটা দেশ, তো দেশের নামের আগে আমরা ইন বসাবো। সরি, ইউরোপ একটা শুধু দেশ না, ইউরোপ একটা মহাদেশ, মহাদেশ। তো মহাদেশের আগে আমরা ইন বসাবো। এরপরে সে লিভস ইন প্যারিস, প্যারিস একটা শহরের নাম, তো শহরের আগে, বড় শহরের আগে আমরা ইন বসাবো। দেখো পার্ক, পার্ক একটা ছোট জায়গার নাম, তাই আমরা তার আগে অ্যাড বসাইছি। আশা করি বুঝছো। এবার দেখো দিনের বড় অংশের আগে আমরা ইন বসাবো এবং দিনের ছোট অংশের আগে আমরা অ্যাড বসাবো। বুঝছো? দিনের বড় অংশের আগে আমরা ইন বসাবো এবং দিনের ছোট অংশের আগে আমরা অ্যাড বসাবো। এখন কথা হচ্ছে, এই যে ডাউন, এই যে ডাউন, এই ডাউন শব্দের অর্থ কি বলো? ডাউন শব্দের অর্থ হলো সূর্যোদয়ের আগে, মানে সূর্যোদয়ের আগে যেই সময়টা, বুঝছো, সূর্যোদয়ের আগে যে হালকা হালকা যে আলোটা দেখা যায়, মানে সূর্য ওঠার আগে, সূর্য ওঠার ওঠার আগে, ঠিক আগে দেখবে একটা লাল একটা আভা দেখা যায় আকাশে সূর্য ওঠার ঠিক আগে, সেটাকে আমরা বলতে পারি ডাউন। আচ্ছা, তো ডাউন হচ্ছে একটা অল্প একটা সময়, খুব সামান্য একটা সময়ে ডাউন থাকে। তো যার কারণে আমরা আমরা কিন্তু এই যে ডাউনের আগে আমরা অ্যাট ইউজ করি। এরপরে বড় সময়, দেখো সকাল একটা অনেক বড় সময়, বুঝছো, সকাল একটা বড় সময়, তাই তার আগে আমরা ইউজ করি হলো ইন। বুঝছো? এবং দেখো নুন, দেখো নুন, নুন একটা সামান্য সময়, বুঝছো, দুপুর একটা অল্প সময়, দুপুর, দুপুর একটা ছোট সময়, তাই দুপুরের আগে আমরা অ্যাট ইউজ করি। দুপুর কত বলতো? 12টার সময়কে বলা হয় দুপুর, 12টা থেকে 12টা 1 মিনিট পর্যন্ত সময়কে আমরা বলি দুপুর। বুঝছো? 12টা থেকে 12টা 1 মিনিট পর্যন্ত হলো দুপুর, যার কারণে দুপুরের আগে আমরা অ্যাট ইউজ করি। এরপরে আফটারনুন, আফটারনুন মানে বিকাল, বিকাল একটা বড় সময়, যার কারণে বিকালের আগে আমরা ইন ইউজ করি। বুঝছো? হ্যাঁ বুঝছো? হ্যালো, ভাইয়া, বলো। বুঝি নাই। তো রাখা যাবে? আমি এখনই আসছি, আম্মা আমাকে ডাক। আচ্ছা, কে কে বোঝো নাই? ভাইয়া আমি
বলো। অ্যাড কোথায় বসে সেটা একটু আরেকবার বললে ভালো আচ্ছা, হতো। মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। দিনের ছোট অংশে অ্যাড বসে, বুঝছো? দিনের ছোট অংশে অ্যাড বসে। আচ্ছা। ওয়েট, আমার কি ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। না না, না, কেমন আছো? সমস্যা নেই, না না, ঠিক হয়ে যাবে। তুমি তো ভালো সেরে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস। তো এখন দিনের ছোট অংশের আগে অ্যাড বসে, আর দিনের বড় অংশের আগে দেখো, দিনের বড় অংশ যেটা, বড় অংশের আগে বসে হচ্ছে ইন, বুঝছো? বড় অংশের আগে বসে ইন, আর ছোট অংশের আগে বসে অ্যাড। তো দেখো এই যে ডাউন, এই ডাউন হচ্ছে একটা ছোট অংশ। ডাউন মানে কি? সকালে সূর্য ওঠার আগের যে অংশটা সেটা হলো ডাউন, তার আগে বসে অ্যাড। আর মর্নিং বা সকাল এটা একটা বড় অংশ, তাই তার আগে ইন বসে। আচ্ছা, এরপরে নুন, নুন একটা ছোট অংশ, বুঝছো? নুন মানে হচ্ছে দুপুর, দুপুর অনেক ছোট একটা অংশ, তাই দুপুরের আগে অ্যাড বসে। তো দুপুর আসলে 1 মিনিট, বুঝছো? দুপুর একটা 1 মিনিটের একটা সময়, বুঝছো? যার কারণে দুপুরের আগে বসে হচ্ছে অ্যাড। এরপরে আফটারনুন, আফটারনুন মানে বিকেল, এটা অনেক বড় একটা সময়, তার আগে বসে ইন। এরপরে ডাস্ক, ভাই, ডাস্ক মানে হচ্ছে গোধূলি লগ্ন, তো তার আগে বসে হলো অ্যাট। বলো, কোনো সমস্যা আছে? দুপুর 1 মিনিটের সময় ইয়েস। কি করে সময়? দুপুর 12টা থেকে 12টা 1 মিনিট পর্যন্ত সময়কে দুপুর বলা হয়। আর তারপরে, তারপর তারপরে বিকাল, বুঝছো? হ্যাঁ। না বুঝার কি আছে, 12টা থেকে 12টা 1 মিনিট পর্যন্তই দুপুর হয়, এটাই নিয়ম। আচ্ছা, ভাইয়া। হ্যালো, অজয়, হ্যাঁ, যাচ্ছি। মোহনা আছো? মোহনা। হ্যাঁ আছি ভাইয়া। আচ্ছা, আছি। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো আমি যেটা পড়ালাম এখন? বুঝিনি ভাইয়া একটু। তা বোঝো নাই, তা প্রশ্ন কেন করো নাই? না জানলে একটু আমি কথা বলিনি। আচ্ছা, আমি বলছি যে দিনের বড় অংশের আগে ইন বসে। দিনের বড় অংশ কোনগুলা? এই যে মর্নিং, আফটারনুন আর ইভিনিং, এই তিনটা জিনিস হলো দিনের বড় অংশ। তো এর আগে অবশ্যই ইন বসবে, এর আগে কি বসবে? ইন বসবে। আর ছোট যে হুম। অংশগুলো আছে, ডাউন, নুন, এরপর ডিস্ক, এরপর নাইট, এই জিনিসগুলোর পূর্বে আমরা অ্যাড বসাবো, বুঝছো? এবার বুঝছো? ভাই রাত কি ছোট? ইয়েস, রাত ছোট, রাত ছোট, ইভিনিং বড়, রাত ছোট, বুঝছো? বুঝছি ভাইয়া। হ্যাঁ এখন ইভিনিং তো ছোট মনে হয়। আমরা যেটা ইভিনিং ভাবি, ইভিনিং আসলে সেটা না। যেমন আমরা যেটা দুপুর মনে করি, সেটা আসলে বিকাল। তো
দুপুরে একটা বলে কিছু নেই, দুপুরে একটা হয় না, দুপুর হচ্ছে 12টা হয়, আর একটা হলো বিকাল। তো কি বললে? আপনাকে না ভাইয়া। এবার দেখো বাই, বাই কখন বসবে? যে কোনো মাধ্যমের উপরে নির্ভর করে তুমি যখন কোনো কাজ করবা, বা কোনো মাধ্যমের উপরে ভর করে তুমি যখন কোনো কাজে আসবা, বুঝছো, তাহলে সেই মাধ্যমের আগে আমরা বাই ইউজ করি। যেমন দেখো, উই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা এখানে আসলাম বাসের মাধ্যমে। তো মাধ্যম হিসেবে তুমি যদি কোনো কিছু ব্যবহার করো, তাহলে যেইটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছো তার আগে সবসময় বাই বসবে। তাহলে মাধ্যমের আগে কি বসে? বাই বসে। স্টুডেন্ট অফেন স্টাডি বাই, দেখো স্টুডেন্ট অফেন স্টাডি বাই ক্যান্ডেল লাইট, তার মানে মাঝে মাঝে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পড়ে, মোমবাতির সাহায্যে পড়ে বাই ক্যান্ডেল লাইট, বুঝছো? এই যে যার মাধ্যমে তুমি করবা তার আগে বাই বসাতে হবে। আচ্ছা, হি কাট দা ম্যাঙ্গো, এবার তোমারে বলি, যদি তুমি মাধ্যমটা যদি কোনো যন্ত্র হয়, তুমি যদি কোনো যন্ত্রের মাধ্যমে কিছু করো, কার মাধ্যমে? যন্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে। তাহলে তুমি যদি যন্ত্রের মাধ্যমে কোনো কাজ করো, যন্ত্রের মাধ্যমে কোনো কিছু করো, তাইলে একটা জিনিস মাথায় ঢুকাই রাখো, যে ওই জায়গার আগে, ওই যন্ত্রের আগে আমরা উইথ ইউজ করব। যেমন হি কাট দ্য ম্যাঙ্গো উইথ এ নাইফ, দেখো আমরা এই যে ছুরি নামক একটা যন্ত্র দ্বারা আমটা কাটলাম, তাহলে কাজটা আমরা কি কিসের মাধ্যমে করলাম? একটা যন্ত্রের মাধ্যমে, তাই আমরা এখানে উইথ ইউজ করছি। আবার দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই মি, এই দেখো বাই মানে কি? আমার দ্বারা, আমার দ্বারা মারা হয়েছে, তাই বাই মি। উইথ এ স্টিক, এই দেখো স্টিক একটা যন্ত্র বা লাঠি একটা যন্ত্রের মাধ্যমে আমরা মারছি, তাই আমরা এখানে উইথ ইউজ করছি। হিসাব কিছু বলছিলে বলো তো? কেউ কিছু বলছো আমাকে? মাকে না হিসাব বলছো কিছু? না। আচ্ছা, এবার দেখো, কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু ভর্তি করা হয়, মনে করো যে আমি একটা গ্লাস পানি দিয়ে ভর্তি করলাম, পানি দিয়ে ভর্তি করলাম, তাহলে কোনো কিছু যদি কোনো কিছুতে ভর্তি করা হয়, তাহলে তুমি যেইটা দিয়ে ভর্তি করছো, তুমি এটাকে পানি দিয়ে ভর্তি করছো, তাহলে পানির আগে উইথ ইউজ করতে হবে। যেমন আমি লিখলাম দা হি ফিল্ড, হি ফিল দা গ্লাস উইথ ওয়াটার, বুঝছো? উইথ ওয়াটার, তার মানে কি? পানি দ্বারা পূর্ণ করেছে। তাই আমরা উইথের আগে আমরা কি ইউজ করবো বলতো? ওয়াটারের আগে আমরা উইথ ইউজ করবো। বিকজ কি দিয়ে পূর্ণ করেছে? পানি দিয়ে পূর্ণ করেছে। এরপরে দেখো, সে কভার দ্য ডিশ উইথ এ নিউজ পেপার, দেখো সে একটা পাত্রকে নিউজ পেপার দ্বারা ঢেকে দিল। ভাইয়া, বলো। আমি এটা বুঝি নাই। আচ্ছা, কোনো কিছুকে যদি কোনো কিছু দিয়ে তুমি পূর্ণ করো, মনে করো যে একটা গ্লাস, এটা একটা গ্লাস, এই দেখো এটা একটা গ্লাস, এই গ্লাসকে তুমি পানি দিয়ে পূর্ণ করো, তাহলে তুমি যে পানি দিয়ে পূর্ণ করছো, তুমি যেটা দিয়ে পূর্ণ করছো ওইটার আগে তুমি উইথ ইউজ করবা। তাহলে হি ফিল দা গ্লাস, সেই গ্লাসটা ভরলো উইথ ওয়াটার, তুমি যেটা দিয়ে পূর্ণ করেছো তার আগে তুমি উইথ ইউজ করবা, ব্যাস এইটুকুই। এবার দেখো, শি কভার্ড দা ডিশ, সে ঢেকে দিল, কাকে ঢেকে দিল বলতো? উইথ দ্য ডিশ মানে কি? সে সে কভার দ্য ডিশ, ডিশ মানে কি? পাত্র, সে পাত্রকে ঢেকে দিল, কি দিয়ে ঢেকে দিল? উইথ এ নিউজ পেপার। মানে তুমি যেটা দিয়ে কভার করেছো তার আগে উইথ ইউজ করবা, যেটা দিয়ে কভার করবা তার আগে ইউজ করবা। আমার কথা বোঝা গেছে বলো তো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো উইথ, কারোর সাথে তুমি আছো, কারোর সাথে তুমি আছো সেটা বোঝাতে উইথ ইউজ করতে হয়, কারোর সাথে তুমি আছো, বুঝছো? আচ্ছা, যেমন দেখো, ডোন্ট ওয়ারি শি ইজ উইথ হার ফাদার, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, সে তার বাবার সাথে আছে। তার মানে এই যে তুমি কারোর সাথে থাকলে সেটা বোঝানোর জন্য আমরা উইথ ইউজ করি। এরপরে এরপরে কারোর সঙ্গে কোনো কিছু করা বোঝাতে, কারোর সঙ্গে কোনো কিছু করা বোঝাতে আমরা উইথ ইউজ করি। যেমন আই অ্যাম এনজয়িং ওয়ার্কিং উইথ ইউ, আমি তোমার সাথে কাজ উপভোগ করছি, তোমার সাথে কাজ করাকে আমি উপভোগ করছি, এই যে উইথ। এরপরে দেখো, হি ডিসকাস দা প্রবলেম উইথ আস, আমাদের সাথে সমস্যাটা ডিসকাস করলো বা আলোচনা করলো। এখানে দেখো, এই যে কারোর সাথে কোনো কিছু আলোচনা করা, কারোর সাথে কোনো কিছু করা, একসাথে কোনো কিছু করা বোঝাতে আমরা উইথ ইউজ করি। এরপরে দেখো, আমরা যানবাহন নিয়ে একটু কথা বলি, যানবাহন নিয়ে অনেক কিছু বলার আছে।
যেমন যেই যানবাহনে চলাচল করা যায়, যেই যানবাহনে হাঁটাচলা করা যায়, যেমন প্লেনে তুমি হাঁটাচলা করতে পারবা, বাসে তুমি হাঁটাচলা করতে পারবা। যেই বাসে বা যে প্লেনে হাঁটাচলা করা যায় তার আগে অবশ্যই ওয়ান ইউজ করতে হবে। তার মানে যেই যানবাহনের মধ্যে হাঁটাচলা করা যায় সেই যানবাহনের আগে আমরা ওয়ান ইউজ করব। আর যেই যানবাহনের মধ্যে হাঁটাচলা করা যায় না সেই যানবাহনের আগে আমরা ইন ব্যবহার করব। আর যদি এমন বোঝায় যে কেউ কোনো যানবাহনে করে আসছে, সেটা যে কোনো যানবাহন হতে পারে, কেউ কোনো যানবাহনে করে এখন মাত্র আসছে, তাহলে ওই আশা বোঝাতে তুমি বাই ব্যবহার করবা। যেমন আমি যদি উদাহরণ দেখাই, শি ইজ ড্যাশ দা বাস, বাসের মধ্যে হাঁটাচলা করা যায়, তাহলে আমরা লিখবো ওয়ান দা বাস। দে আর ড্যাশ দা কার, দেখো কারের মধ্যে, কার বা গাড়ির মধ্যে হাঁটাচলা করা যায় না, তাহলে আমরা লিখবো ইন দা কার। এরপরে দেখো এখানে লেখা আছে শি কাম, সে আসলো, কিসে আসলো? বাই বাস। বুঝছো? এখানে আশা বুঝাচ্ছে, তাই এখানে আমরা বাই ইউজ করি। এরপরে দেখো আমরা এখানে দেখো অ্যাগ্রি এ পারসন, বুঝছো? অ্যাগ্রি উইথ এ পারসন মানে যদি কোনো ব্যক্তির সাথে তোমার যদি অ্যাগ্রি করা বা এক হওয়া বোঝায়, সেই ক্ষেত্রে উইথ ইউজ করতে হয়, অ্যাগ্রি উইথ। যদি তোমার কোনো বাক্য দ্বারা বোঝায় যে তুমি কোনো মানুষের সাথে একমত হচ্ছ, তাহলে তুমি ইউজ করবে অ্যাগ্রি উইথ। আবার যদি তুমি কোনো প্রস্তাবে রাজি হচ্ছ বা কারোর প্রপোজালে তুমি রাজি হচ্ছ, সেক্ষেত্রে তুমি ইউজ করবা হলো অ্যাগ্রি টু। এবার তুমি যদি কোনো পয়েন্টে বা কোনো ইস্যুতে রাজি হও, তুমি যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে রাজি হও, তাহলে তুমি ইউজ করবে হলো অ্যাগ্রি ওয়ান। এবার আমি তোমাকে বলি, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ ওয়ান দিস ইস্যুস। দেখো আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, দেখো এই যে তোমার সাথে, তুমি তো একজন মানুষ, তুমি তো একটা পার্সন। তো এই যে একটা পার্সনের সাথে আমি এগ্রি হওয়া বুঝাচ্ছি বা এগ্রি না হওয়া বুঝাচ্ছি, যাই বুঝাই, এই যে এগ্রি উইথ দিয়ে আমি কি বুঝাচ্ছি? একটা মানুষের সাথে সম্পর্ক বুঝাচ্ছি। তো যার কারণে এই যে ইউ একজন মানুষ থাকার কারণে আমরা কিন্তু এগ্রি উইথ ইউজ করলাম। এবার দেখো এই জায়গাটায় আই এগ্রি টু মাই প্রপোজাল, এই দেখো এই যে প্রপোজাল মানে এটা একটা প্রস্তাব বুঝাচ্ছে, যেহেতু প্রস্তাব বুঝাচ্ছে তাই কিন্তু আমরা এখানে টু ব্যবহার করলাম, এগ্রি টু। এবার দেখো এই যে একটা পয়েন্ট বুঝাচ্ছে, এই জন্য কিন্তু আমরা এগ্রি কি করলাম? এগ্রি ওয়ান ইউজ করলাম। দেখো এগ্রি ওয়ান ইউজ করলাম। আশা করি বোঝা গেছে। আমরা সামনে যাই। দেখো অ্যাট এর ব্যবহার, কোন ছোট স্থান বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। আমি একটু আগেই বলে আসছি প্রথম দিকে, কোন ছোট কোন স্থান বোঝাতে যেমন অ্যাট পার্ক, ছোট কোন সময় বোঝাতে যেমন অ্যাট নাইট। এরপরে ছোট মানে কাছে কোনো জিনিস বোঝাতে শি রিচ অ্যাট ব্যালকনি, এই দেখো শি ইজ রিচ অ্যাট দ্য ব্যালকনি, এই যে ব্যালকনি ঘরের অনেক কাছে থাকে, তো কাছে কোনো জিনিস বা কাছের কোনো জিনিস বোঝাতে আমরা অ্যাট ইউজ করে থাকি। বুঝছো? তার মানে আমি বলি ছোট কোনো স্থান বোঝাতে, ছোট কোনো সময় বোঝাতে অথবা কাছের কোনো স্থান বোঝাতে আমরা অ্যাট ইউজ করে থাকি। এরপরে ইন আমরা কখন কখন ইউজ করি বলি। ইন হচ্ছে অনেক বড় জায়গা, বড় প্লেস, প্লেস বোঝাতে আমরা ইন ইউজ করি। বুঝছো? বড় প্লেস বোঝাতে আমরা ইন ইউজ করি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্র বোঝাতে আমরা ইন ইউজ করি। এরপরে আমি যদি বলি হ্যাঁ, ইনটু, বলো। একটু লিখি। আচ্ছা লেখো। এটার ওখানে এবার ইমেল ওখানে একটু দেখি। আচ্ছা, হয়ে গেছে আমার। ভাইয়া, হ্যালো। কে? ইশাদ একটা গান গাও তো শুনি। আমি গান গাইতে পারি না। এই মোহনা একটা গান গাও শুনি। আমি না। মোহনা, তুমি বাকি আছো, তুমি বাকি আছো, গান গাও। ভাই একটা কথা বলবো? বলো বলো। বলতে পারি না ভাইয়া। কে 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 কথা বলতে, কে কথা বলতে আমি চাচ্ছিল? আমি হ্যাঁ, আমি বলবো। কি বলো বলো।
বলতেছি আপনি না মানে অন্য নামে ডেকেন, অহনা আর মোহনা একই নাম বোঝা যায়। আচ্ছা, তোমারে কি নামে ডাকবো বলো? আপনি বলুন। আমি কি নামে ডাকবো তোমারে এখন? হ্যাঁ, এটা কেমন কথা? মানে দুটোই একই নাম বোঝা যায়। তাহলে অহনা ওয়ান। আচ্ছা, তাহলে আমি কি বলে ডাকবো? এই, তোমার আর কোনো নাম নাই অহনা? অহনা? তোমাদের, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। তোমাদের আর কোনো নাম টাম থাকলে বলো দিন। অরুণাপুকে আপনি তাসফিয়া বলে ডাকতেন। তাসফিয়া? তাসফিয়া? মিথ্যাও বলতে পারেন। আর কে? উষা? স্নিগ্ধা। ও স্নিগ্ধা। হ্যাঁ, স্নিগ্ধা, স্নিগ্ধা নামটা ভালো। স্নিগ্ধাও আমার একটা স্টুডেন্টের নাম। বাহ, স্নিগ্ধাও একটা স্টুডেন্টের নাম। ঠিক আছে, স্নিগ্ধাই বলবো, স্নিগ্ধাই বলবো। আচ্ছা, তো যাই হোক, এই এই, ওই তোমার একটু মিউট টিউট করো বাবা, আশপাশে এত কথা হইলে তো হয় না। দেখো, তাহলে স্নিগ্ধাই বলবা না এখন থেকে। অহনা ইকুয়াল টু স্নিগ্ধা। অহনা ইকুয়াল টু স্নিগ্ধা। ঠিক আছে, ঠিক আছে। এখন, ওকে ভাইয়া, সমস্যা নেই। এখন কথা হচ্ছে রূপান্তরিত বা পরিবর্তন হওয়াকে আমরা বলতে পারি ইনটু। ইনটু মানে, আমি তোমাদেরকে বলি যে বরফ পানিতে পরিবর্তিত হয়, বা ওয়াটার, ওয়াটার বরফে পরিবর্তিত হয়, তাহলে ওয়াটার চেঞ্জ ইনটু আইস, ওয়াটার চেঞ্জ ইনটু আইস মানে কোনো কিছু কোনো কিছুতে পরিবর্তন হওয়া বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। কোনো কিছু কোনো কিছুতে পরিবর্তন হওয়া বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। আর দলে দলে ভাগ হয়ে যাওয়া, দলে দলে ভাগ হয়ে যাওয়া বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। যেমন, দে ফাইনালি ডিভাইডেড ইনটু থ্রি পার্টিস, তারা তিনটা পার্টিতে বিভক্ত হয়ে গেল। এই যে আমরা তিনটা পার্টিতে যে বিভক্ত হয়ে যাওয়া বুঝালাম, এটাকেও আমরা বলতে পারি যে ইনটু। আচ্ছা, এরপরে ওয়ানের ব্যবহার, ওয়ানের ব্যবহার আমি তোমাকে বলছিলাম যে দিনের নামের আগে ওয়ান বসে। হলিডে, হলিডে, হলিডের নামের আগে ওয়ান বসে। তাহলে তাহলে আমি বলছি যে আই মিট ইউ ওয়ান ওয়ান ঈদ ডে, আই মিট ইউ ওয়ান ঈদ ডে। আচ্ছা, উইথ এর ব্যবহার আমি তোমাকে বলছিলাম যে আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বসবাস করি। আই কিল্ড হার উইথ দ্য স্টিক, আমি তাকে মেরেছিলাম উইথ দ্য স্টিক মানে লাঠি দিয়ে। কোনো কিছু দ্বারা কাজ করা বোঝাতেও কিন্তু উইথ ইউজ করতে হয়। আগে বলছিলাম আমি বাই কি কি ক্ষেত্রে ইউজ করি, কারোর সাথে বোঝাতে বা কারো দিয়ে কোনো কাজ করাতে আমরা ব্যবহার করি যে বাই, মানে দ্বারা কোনো কাজ অর্থে, দ্বারা অর্থে। হি ওয়াজ হিট বাই আরমান। আচ্ছা, এরপরে আই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে, বুঝছো? আমি শুক্রবারের মধ্যে কাজটা শেষ করব, নির্দিষ্ট সময়ের মধ্যে করা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। এরপরে একটি বস্তুকে আরেকটা বস্তুর পাশে বসাতে, দেখো কিপ দ্য ওয়াটার গ্লাস বাই দ্য এসি, একটা বস্তুকে আরেকটা বস্তুর পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করি, তাহলে কিপ দ্য গ্লাস বাই দ্য এসি। আচ্ছা, এরপরে অ্যাভব, অ্যাভবের ব্যবহার কি? তাপমাত্রা, সংখ্যা বা বয়স, বয়স সংখ্যার চেয়ে বেশি বোঝাতে। মনে করো যে ইউ আর অ্যালাউড অ্যাজ ইউ আর অ্যাভব 12 মানে 12 বছর, 12 বছর বেশি না হলে তুমি ঢুকতে পারবা না, বা তুমি তখনই অ্যালাউ হবা যখন তোমার বয়স হবে 12 বছর। এই ধরনের যে বাক্যগুলো, মানে তোমার বয়সের সংখ্যার চেয়ে বেশি বোঝাতে যেই বাক্যগুলো ইউজ করতে হবে, সেই বাক্যের বয়সের আগে বা তাপমাত্রার আগে তুমি ইউজ করবা হচ্ছে অ্যাভব। এরপরে লক্ষ্যে অটক থাকা বোঝাতেও অ্যাভব ইউজ করতে হয়। অ্যাভব দা ইন্ডেক্স ফিগার, বুঝছো? ফিক্স দা বল অ্যাভব দা ইন্ডেক্স ফিগার। আচ্ছা, এরপরে আফটার এর ব্যবহার কি? কোনো কিছু পেছনে বোঝাতে আফটার ব্যবহার করা হয়। কোনো কিছুকে পেছন থেকে অনুসরণ করা বোঝাতে আফটার ব্যবহার করা হয়। হি এইম দা অ্যারোস আফটার মি, সে আমার পিছনে অনুসরণ করলো। আচ্ছা, নাম অনুসারে রাখা বোঝাতে, যেমন নাম অনুসারে ভাইয়া, রাখা বোঝাতে আফটার ইউজ করতে হয়। বলো। আমি বাইরে ওইখান থেকে একটুও বুঝি নাই, কল কেটে গেছে। বাইরে এখান থেকে। হ্যাঁ। আচ্ছা, কোনো কিছু অন্যের দ্বারা করা বোঝাতে আমরা বাই ইউজ করি। যেমন হি ওয়াজ হিট বাই আরমান, সে আরমানের, হি ওয়াজ হিট বাই আরমান, সে আরমানের দ্বারা মনে করো আঘাত পেয়েছে, এই ধরনের কিছু বোঝাচ্ছে। তারপর দেখো নির্দিষ্ট সময়ের মধ্যে, আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে 10 AM,
তার মানে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কোনো কাজ করা, দেখো এই যে 10 AM বা 10টার মধ্যে কাজ করা বোঝাচ্ছে, বা ফ্রাইডে বা শুক্রবারের মধ্যে কাজ করা বোঝাচ্ছে, এই ধরনের বাক্যে আমরা বাই ইউজ করি। এরপরে দেখো একটা বস্তু আরেকটা বস্তুর পাশে বোঝাতে, পাশে বসা বোঝাতে, যেমন কিপ দ্য ওয়াটার গ্লাস বাই দ্য এসি। এই দেখো এসির পাশে গ্লাসটা রাখার কথা বলা হচ্ছে। তো কোনো একটা বস্তু আরেকটা বস্তুর পাশে রাখা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। এছাড়াও অ্যাভব আমরা কখন ইউজ করি? কোনো কিছুর বয়স, তাপমাত্রা বা সংখ্যার চেয়ে বেশি বোঝাতে, যেমন ইউ আর অ্যালাউড অ্যাজ ইউ আর অ্যাভব 12, মানে তুমি যখন তখনই অ্যালাউ হবা, বা তুমি তখনই অ্যালাউ হবা যখন তোমার বয়স থাকবে 12 চাইতে বেশি। বুঝছো? এরপর লক্ষ্যে অটুট থাকা বোঝাতে আমরা অ্যাভব ইউজ করি। আফটার কি? আফটার মানে হলো পেছন থেকে অনুসরণ করা। বুঝছো? এবং কারণ নাম অনুসারে নাম রাখা বোঝাতে, নাম অনুসারে নাম রাখা বোঝাতে, যেমন হি ওয়াজ নেম বাই জাফর আফটার হিজ ফাদার। সে তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হলো কি? জাফর। বুঝছো? তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হলো জাফর। তাহলে হি ওয়াজ নেম জাফর আফটার হিজ ফাদার, এই যে বাবার নাম অনুসারে যে তার নাম রাখা হলো, এইটা বোঝানোর জন্য আমরা এখানে আফটার ইউজ করছি। আচ্ছা, বিসাইড, বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে বোঝাতে, কোনো কিছু পাশে আছে সেটা বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। বুঝছো? কোনো কিছু ইউ সিট বিসাইড মি, কোনো কিছু পাশে আছে সেটা বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। এরপরে বিটুইন, দুইটা বস্তুর মাঝখানে বোঝাতে আমরা বিটুইন ইউজ করি। দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আমগুলা সমান ভাগে ভাগ করে দাও। এরপরে দেখো ডুরিং, ডুরিং বোঝাতে কোনো সময় ধরে কোনো কাজ বোঝাতে আমরা ডুরিং ইউজ করি। যেমন টু গার্লস আর গসিপিং ডুরিং ক্লাস, মানে দুইজন মেয়ে, মানে দুইটা মেয়ে তারা ক্লাসের মধ্যে বা ক্লাস সময়ে বা শ্রেণী চলাকালীন সময়ে তারা গীবত করছে, গোসিপিং করছে। বুঝছো? তো এই যে ড্রয়িং, ড্রয়িং ইউজ করা হয়েছে কি? নির্দিষ্ট কোনো সময় ধরে বোঝাতে। এরপরে নির্দিষ্ট মুহূর্তকে বোঝানোর জন্য আমরা ড্রয়িং ইউজ করতে পারি। যেমন এই দেখো আমরা বোঝাচ্ছি ড্রয়িং ডে টাইম, মানে শুধু দিনের সময় বা নির্দিষ্ট দিনের সময় বোঝাতে আমরা ড্রয়িং ইউজ করে থাকছি। এরপরে ফর, ফর আমরা বিভিন্ন সময় ইউজ করি। কারোর জন্য কিছু বোঝাতে আমরা ফর ইউজ করি, কারোর পক্ষে কথা বলা বোঝাতে আমরা ফর ইউজ করি। আই স্পিকিং ফর ইউ, আমি তোমার পক্ষে কথা বলছি, এই জন্য আমরা ফর ইউজ করি। কারোর উদ্দেশ্য বোঝাতে আমরা ফর ইউজ করি, যেমন হি ট্রাইড এ লট ফর আপগ্রেডিং হিজ কন্ডিশন। এরপরে দেখো বিনিময় বোঝাতে আমরা ফর ব্যবহার করি। আর টেক দ্য মিল মানে খাবারটা নাও ফর 50 টাকা, মানে 50 টাকার বিনিময়ে তুমি খাবারটা নাও। বুঝছো? এই যে কোনো কিছু বিনিময় বোঝানোর জন্য কিন্তু আমরা ফর ব্যবহার করছি। এরপরে টু এর ব্যবহার কি? টু এর ব্যবহার আমি যদি বলি নির্দিষ্ট দিক বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটের দিকেই যাচ্ছি। দিক বোঝাতে, নির্দিষ্ট পরিমাণ নির্দেশ করতে ইট ইজ 0.5 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, তার মানে নির্দিষ্ট এই যে পরিমাণ নির্দেশ করতে আমরা কি ইউজ করি? আমরা কিন্তু টু ইউজ করি। এরপরে পর্যন্ত বোঝাতে দে নিড টু ওয়ার্ক ডাউন টু ডাস্ক। দেখো ডাউন টু ডাস্ক মানে কি? এই ডাউন মানে হচ্ছে তোমার একদম সূর্যোদয়ের আগের মুহূর্ত, মানে যেই সময়টায় আকাশ হালকা হালকা পরিষ্কার হয়। আর ডাস্ক মানে হলো গোধূলি লগ্ন, মানে একদম দিনের লাস্ট, মানে সন্ধ্যার আগের যে মুহূর্তটুকু, সেই মুহূর্ত। বুঝছো? তার মানে এক কথায় বোঝাতে চেয়েছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আই নিড টু ওয়ার্ক। বুঝছো? আমার আমি কাজ করতে চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই যে আমি একটা টাইম সেট করে দিলাম। তো এই টাইমটা বোঝাতে আমরা ইউজ করছি। এরপর ওভার, ওভার আমরা কখন ইউজ করি বলতো? কোনো মাধ্যমে কথা বলা বোঝাতে, সে টক ওভার টেলিফোন, সে টেলিফোনে কথা বলছে, তো এই জায়গাটায় আমরা ওভার ব্যবহার করছি। এরপরে কোনো কিছুর অর্থ বোঝাতে, যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড বলতে বোঝানো হচ্ছে সারা বিশ্বে পড়ানো হয়ে থাকে, বা সারা বিশ্বে বলা হয়ে থাকে। এই যে সমগ্র অর্থ বা সারা পৃথিবীর অর্থ বোঝাতে আমরা এখানে কি ইউজ করছি? ওভার ইউজ করছি। এরপরে কর্তৃত্ব আরোপ করতে বা কোনো কিছু জোর দিয়ে বোঝাতে, হি হ্যাজ এ গার্ডিয়ান ওভার হার, সে তার অভিভাবক। এই যে কোনো কিছু কর্তৃত্ব, এই যে তার একটা কর্তৃত্ব বোঝাতে আমরা ওভার ইউজ করছি। বুঝছো? আচ্ছা, অফ কখন ইউজ করি? কারোর অধিকার অর্থে আমরা অফ ইউজ করি। বয়স বোঝাতে অফ ইউজ করি। ইজ হি ইজ এ বয় অফ 15, সে মাত্র 15 বছরের একটা ছেলে। গুণ বোঝাতে হি ইজ এ ম্যান অফ
অ্যাকশন, বুঝছো, হি ইজ এ ম্যান অফ অ্যাকশন। তো এই যে এই জিনিসগুলো বুঝাতে। আচ্ছা, অফ কখন ইউজ করি দেখো, কাট অফ। কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, কোনো কিছু কেটে ফেলা বা বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে আমরা কাট অফ ইউজ করি। আচ্ছা, মূল্য ছাড়, দেখো কোনো কিছু ছাড় বা মূল্য ছাড় দেওয়ার জন্য আমরা এই দেখো 10% অফ, 20% অফ, 50% অফ এই কথাগুলো ইউজ করি। আচ্ছা, কোনো জায়গা থেকে পড়ে যাওয়া অর্থে আমরা ফিল অফ ইউজ। যদি তুমি কোনো বাক্য পড়ে বুঝো যে কোনো জায়গা থেকে কেউ পড়ে যাচ্ছে, দেখো দ্য কিড ফিল অফ দ্য ক্যাডেল, বুঝছো, এই যে বাচ্চাটা পড়ে যাচ্ছে এই জন্য আমরা ফিল অফ ইউজ করছি। তো ফিল অফ কেন কেন ইউজ করা হয়, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, আর কোনো জায়গা থেকে পড়ে যাওয়া অর্থে আমরা ফিল অফ ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আন্ডার। তো আন্ডার সম্পর্কে তোমাকে আমি বলছিলাম, যদি এটা একটা টেবিল হয়, যদি এটা একটা টেবিল হয়, তাহলে টেবিলের নিচে যে এই যে একটা কুত্তা বসে আছে, বুঝছো, এই যে একটা কুত্তা বসে আছে, হ্যাঁ, এই যে মনে করো একটা কুত্তা বসে আছে। তো এখন এই যে কুকুরটা, এই কুকুরটা কিন্তু টেবিলের তলায় বসে আছে, বাট টেবিলের সাথে তার কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই। যেহেতু সরাসরি কোনো সম্পর্ক নাই, সেটাকে তুমি বলতে পারবে আন্ডার। আন্ডার। আবার যদি এটা লেগে থাকতো, এর সাথে যদি এইভাবে লেগে থাকলো, তাহলে সেটাকে তুমি কি বলতে পারতো, বিলো। আচ্ছা, এবার কথা হলো কোনো কিছুর অধীনে থাকা বোঝাতেও আন্ডার বোঝানো হয়, কোনো কিছুর অধীনে থাকা বোঝাতেও আন্ডার বোঝানো হয়। এবং একই সাথে কারো থেকে বয়সে ছোট বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যে ইউ আর ইউর এজ ইজ আন্ডার 18, মানে তুমি 18 বছরের চাইতে ছোট। তো এই যে এই ব্যাপারটা তোমার আন্ডার ইউজ করতে হয়, ইউর এজ ইজ আন্ডার 18। আচ্ছা, এরপরে উইথিন। উইথিন ব্যবহার করা হয় কখন, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে। আই উইল কাম ব্যাক উইথিন 5 মিনিটস, আমি 5 মিনিটের মধ্যে ফিরে আসবো, আই উইল কাম ব্যাক উইথিন 5 মিনিটস। আচ্ছা, সীমানার মধ্যে বোঝাতে আমরা উইথিন ব্যবহার করা হয়। যেমন সো সে সামথিং, মানে কিছু বলো, উইথিন ইউর লিমিটেশন, মানে তোমার বাধ্যবাধকতার মধ্যে বা তোমার সীমাবদ্ধতার মধ্যেও তুমি কিছু বলো। তো ওই যে তোমার সীমানার মধ্যে বোঝাইছে, যার কারণে আমরা উইথিন ইউজ করছি। আর এখানে দেখো যে কোন নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, আই উইল কাম ব্যাক উইথিন 5 মিনিটস, আমি 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। তো এটা বোঝানোর জন্য আমরা। এবার দেখো তোমাকে বাংলা যে অনুসর্গগুলো আছে বা তোমার বাংলা যে বিভক্তিগুলো আছে, দেখো বাংলার দ্বিতীয় বিভক্তি কি, কে রে এরে। তো কে রে এরে এরকম যদি কিছু পাও, দেখো ফুলটি আমাকে দেওয়া হয়েছিল, এই দেখো কে, তার মানে এটা হলো দ্বিতীয় বিভক্তি। তাহলে কোনো বাংলা বাক্যে, কোনো বাংলা করে, কোনো ইংলিশ বাক্যকে বাংলা করে তুমি যদি কে রে এরে পাও, তাহলে ওই বাক্যে চোখ বন্ধ করে তুমি শূন্য স্থানে টু বসাই দিবা। যদি কোনো বাংলা বাক্যকে, তুমি যদি কোনো ইংলিশ বাক্যকে বাংলা করে তার মধ্যে কে রে এরে এই ধরনের কোনো বিভক্তির চিহ্ন পাও, তাহলে তুমি চোখ বন্ধ করে টু হিসাবে ব্যবহার করে দিবা। তাহলে কি, ফুলটি আমাকে দেওয়া হয়েছিল, এই যে আমাকে এখানে কে বিভক্তি আছে, এই জন্য আমরা ইউজ করলাম দা ফ্লাওয়ার ওয়াজ গিভেন টু মি, বুঝছো। এরপরে দেখো মা দ্বারা এটা দিয়া বুঝি না। কর্তৃক। আচ্ছা, দেখো কে রে এরে, এরা হলো বিভক্তি। দেখো ফুলটি আমাকে দেওয়া হয়েছিল, এই যে আমাকে, কে এর মধ্যে দেখো এখানে কে আছে। তো আমাকে এখানে কিন্তু কে আছে, যেহেতু এখানে কে আছে, তাই আমরা বলতে পারি এটা দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়েছে। আর দ্বিতীয় বিভক্তি যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে শূন্য স্থানে আমরা টু ইউজ করব। তার মানে দা ফ্লাওয়ার ওয়াজ গিভেন, এখানে একটা ফাঁকা স্থান ছিল, তো এই জায়গাটায় তুমি চোখ বন্ধ করে কি লিখে দিবা, টু লিখে দিবা। কেন, কারণ এখানে এই যে কে আছে, বুঝছো। তার মানে ইংলিশ বাক্যকে বাংলা করার সময় তুমি যদি কে রে এরে এই বিভক্তিগুলো পাও, তাহলে ইংলিশে তুমি টু ইউজ করবা। এবার দেখো দ্বারা দিয়া কর্তৃক, যদি তৃতীয় বিভক্তি থাকে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এই জিনিসটা যদি থাকে, তাহলে ফার্স্টে তুমি বাংলা করে দেখলে যে সাপটিকে লাঠি দ্বারা হত্যা করা হয়েছে, এই যে দ্বারা দিয়া কর্তৃক, এই যে এটা আছে। তো দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে তুমি ইউজ করবা উইথ। দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে ইউজ করবা হচ্ছে উইথ। আচ্ছা, উইথ। এরপরে দেখো, এরপরে দেখো যে জন্য, বুঝছো, যে কোনো জন্য যদি থাকে, দেখো ওয়েট, ডোন্ট ওয়েট মি, বুঝছো, এখানে আমার জন্য অপেক্ষা করো। যদি কোন ইংলিশ বাক্য তুমি জন্য পাও, ইংলিশ বাক্যে যদি জন্য প্রয়োজন হয়, তাহলে তুমি সবসময় তার জন্য ফর ইউজ করবা। দেখেছো, আমার জন্য অপেক্ষা করো না, ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো না। পারমিশন ইজ নট রিকোয়েটেড ফর এভরিওয়ান, মানে সবার জন্য অনুমতির প্রয়োজন নাই। এই যে আমাদের এই যে প্রয়োজন বা জন্য, এর জন্য আমরা কিন্তু ফর ইউজ করছি। আচ্ছা, এরপরে আই ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ, আমি এটা তোমার দ্বারা আশা করি নাই বা তোমার কাছ থেকে আমি এটা প্রত্যাশা করি নাই। তো এই যে হতে থেকে চেয়ে,
হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি যদি থাকে, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি যদি থাকে, তাইলে আমরা ফর্ম ইউজ করব কোথায়? হতে থেকে, হতে অথবা থেকে, এই জায়গায় আমরা ফর্ম ইউজ করব। আর চেয়ে, চেয়ের এখানে আমরা দেন ইউজ করব। তাহলে আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম ইউ, আমি তোমার দ্বারা এটা আশা করিনি। তো এই আমি তোমার থেকে এটা আশা করিনি, তো এই যে থেকে বাংলায় মিনিং এ চলে আসে, যার কারণে আমরা এখানে ফর্ম ইউজ। এরপরে দেখো আই এম 5 ইয়ার্স ওল্ডার দ্যান ইউ, এই যে আমি তোমার চেয়ে 5 বছরের বড়, এই যে চেয়ে, এই যে চেয়ে, চেয়ে পাইছি বলে আমি এখানে কিন্তু দেন ইউজ করছি। এখানে কিন্তু একটা শূন্য স্থান থাকতো, তো এখানে আমরা, এখানে যেহেতু চেয়ে আছে তাই আমরা এখানে দেন ইউজ করলাম। আচ্ছা, এরপরে দেখো ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি যদি থাকে র এর, ষষ্ঠী বিভক্তি কি র এর, তাহলে আমরা প্রিপজিশনের স্থানে অফ ইউজ করি। তাহলে বইটির দাম অনেক বেশি, এই যে, ষষ্ঠী বিভক্তি কি? হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি র এর। তো ষষ্ঠী বিভক্তি যদি থাকে, দেখো বইটির, এই যে র আছে, বইটির মানে এই যে র আছে, তো বইটির দাম অনেক বেশি, তো এই র থাকার কারণে আমরা অফ ইউজ করব, বুঝছো? তাহলে লিখবো দা প্রাইস অফ, এই দেখো অফ, যেহেতু র আছে বাংলায়, যেহেতু র অথবা এর যদি থাকে তাহলে আমরা অফ ইউজ করব। এবার দেখো রাস্তার দুই ধারের মানুষজন আপন কাজে ব্যস্ত, এই দেখো রাস্তার, রাস্তার দুই ধারের মানুষজন, দুই ধারের, এই দেখো এর আছে দুই ধারের, বুঝছো? এই যে এর আছে, এর থাকার কারণে আমরা কিন্তু এখানে কি ইউজ করব? অফ ইউজ করব, এই দেখো অফ ইউজ। বুঝছো আমার কথা? ভাই আচ্ছা, অফের স্ট্রাকচার কি? হ্যাঁ, অফের স্ট্রাকচার কি? অফের স্ট্রাকচার যদি তোমার ষষ্ঠী বাংলায় যদি তোমার র অথবা এর থাকে, বাংলায় যদি বাক্যে র অথবা এর থাকে, ষষ্ঠী বিভক্তি থাকে, তাহলে ওইটার ইংলিশে আমরা অফ ইউজ করি, বুঝছো? এই ষষ্ঠী বিভক্তির জায়গায় আমরা অফ ইউজ করি, এইটাই, বুঝছো? জি ভাই। আচ্ছা, এরপরে দেখো ইয়া এতে, ইয়া এতে, এতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি বাবা, এই যে ইয়া এতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। যদি ইয়া এতে থাকে তাহলে আমরা ইন ইউজ করি, যদি ইয়া এতে থাকে তাহলে আমরা ইন ইউজ করি। তারা হতাশায় দিন যাপন করছে, এই যে হতাশায়, এই যে ইয়া আছে, যার কারণে আমরা এখানে ইন ইউজ করেছি। এবার দেখো তারা স্বপ্নতে হারিয়ে, এই দেখো এ আছে, এই যে হারিয়ে, এ এ, তাই আমরা এখানে ইন ইউজ করি। আচ্ছা, এরপরে, আচ্ছা, আমার এই কথাগুলো কি বুঝতে পেরেছো বলো তো? হ্যাঁ ভাই। যদি বুঝতে পেরে থাকো তাহলে তো অনেক ভালো। কে বুঝতে পারো নাই বলো? ভাই আমি প্রথম দিক থেকে একটু বুঝি নাই। প্রথম কোনটা? একদম শুরুতে। আচ্ছা, একদম শুরুতে কি ছিল আসলে? ওয়েট, আমি বলছি তোমাকে। এই একদম শুরুতে ওই চিত্র আঁকানো ছিল যেটা, ওইটা হ্যাঁ, এখান থেকে আমি দেখি নাই। মানে যে বি সাইডটা বুঝতে পারিনি। বিসাইড, এই বিসাইড মানে হলো পাশে, বিসাইড মানে হলো পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে আমরা বিসাইড ইউজ করি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ইয়া, ও আমাদের তো স্ক্রিন তো ওয়ানই করা আছে। দেখো, এই যে কোনো কিছু সারফেসে লেগে থাকলে ওয়ান, সারফেসের থেকে উঁচু থাকলে অ্যাভব, এরপরে কোনো কিছু ভিতরে যদি ক্লিয়ার সারফেস অথবা যদি সমান কোনো জায়গার উপরে লাফ মেরে পড়ে তাহলে ইনটু, যদি ভিতরে ঢোকে তাহলে ইনটু, যদি সমান কোনো সারফেসে লাফ দিয়ে পড়ে তাহলে ওয়ান টু, যদি ভিতরে ঢোকে তাহলে ইনটু, বাইরে বের হলে আউট টু, যদি ভিতর থেকে ঢুকে একদম বাইরে বের হয়ে যায় তাহলে দো, এরপরে যদি পাশে থাকে তাহলে বিসাইড, যদি নিচে থাকে তাহলে আন্ডার। আচ্ছা, যদি নিচে একদম লেগে থাকে তাহলে হচ্ছে বিলো। এটাই পড়াইছি আমি প্রথমে। এই বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে একটু কথা বলি। আজকে মেলা জিনিস পড়াইছি, বুঝছো? ভয় অল্প লাগছে বাট বহু পড়াইছি, বহু জিনিস পড়াইছি।
আচ্ছা, আমি এক এক করে তোমাদের সাথে এখন একটু কথা বলতে চাই। প্রথমে আমি মোহনার সাথে কথা বলবো। মোহনা, জি ভাইয়া। আচ্ছা বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি এখন যেটা পড়ালাম এটা আগে কখনো পড়েছো তুমি? পড়েছি, মানে অনেক আগে। আচ্ছা, তো তোমাকে টিচার কি আমার মতন ভাবে পড়াইছিল আমি যেভাবে পড়ালাম এখন? না, কিভাবে পড়াইছিল আমাকে বলতে পারো? মানে উনি বেসিক যে জিনিসগুলো আছে এগুলো একটু পড়াইছে, যে প্রিপোজিশন কখন ব্যবহার হয়, প্রিপোজিশন কাকে বলে এটা। মানে আমি যেভাবে তোমাকে উদাহরণ দিয়ে দিয়ে সবগুলো রুলস পড়ালাম, এবার রুলস পড়াইছিল কেউ আগে? না ভাইয়া। দেখো, রুলস পড়াটা খুব জরুরি। আর আমি আজকে যে স্লাইডে ক্লাস নিলাম, এই স্লাইডটা কিন্তু গ্রুপে দেওয়া আছে। মোহনা, তুমি গ্রুপ থেকে নিয়ে নিও, তো স্লাইডটা নিয়ে নিও এবং এই স্লাইডটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করো এন্ড এটা পড়ো, বুঝছো? এবং সবার উদ্দেশ্যেই বলছি, এই স্লাইডটা যেটাই আমি আজকে ক্লাস নিলাম এটা সবাইকে আমি দিয়ে দেবো। এন্ড এই স্লাইডটাই পড়বা, তাহলে প্রিপজিশনের কোনো সমস্যা থাকবে না। এন্ড এবার আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি, প্রিপজিশন হলো সবচেয়ে অবহেলিত একটা গ্রামার। এই গ্রামারটা টিচাররা জাস্ট মুখস্থ করতে বলে, বলে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বোঝার কিছু নাই, মুখস্থ করবা। এন্ড মুখস্থ করে তোমাদের এক্সামে একটার বেশি কখনো কারেক্ট হয় না, একটা অথবা দুইটা। মোহনা, তুমি যতগুলা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় প্রিপজিশনে কত করে নাম্বার পাইছো আমি একটু শুনি। প্রিপোজিশন ভাইয়া আপনার অনেক আগে পরীক্ষা দিচ্ছি, মনে নেই। প্রিপজিশনে একটু আগে পরীক্ষা দিচ্ছি। প্রিপজিশনে নাম্বার পাও? প্রিপোজিশনে জানি না, মনে নেই। নাম্বার পাই, ইংলিশে নাম্বার ভালো ওঠে, আচ্ছা, কিন্তু কত পাই সেটা মনে নেই। প্রিপজিশন তুমি কিভাবে দাও, আন্দাজে দাও না? অনেক সময় আন্দাজে, অনেক সময় মুখস্থটা দিই। হ্যাঁ, আর অনেক সময় মুখে যেটা বলতে ভাল লাগে সেটা দিয়ে দাও, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি এবার নিশাত আর স্নিগ্ধার সাথে একটু কথা বলি। নিশাত, আচ্ছা, তো কথা হচ্ছে, আজকে ক্লাস কেমন লাগছে তোমাদের? এই স্নিগ্ধা বলো, তোমার কেমন লাগছে? আচ্ছা। এই শোনো, আজকে ক্লাসটা যতটা সহজ মনে হয়েছে ততটা কিন্তু সহজ না, এটা করতে গেলে বুঝবা। তো মোহনা জানে যে এই জিনিসটা আসলেই কঠিন, বাট আশা করি যে আজকে যা পড়ালাম সেটা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর এই শীটটা নিয়ে নিবা, নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দিবা আজকে থেকে, ঠিক আছে? আর আপনি আ- মনে করে দিলেন, হ্যাঁ, মানে বললাম আপনি মনে করে, মানে ওইটা পাঠাই দিয়ে আমরা করতে পারি। অবশ্যই অবশ্যই আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ওয়েট, দাঁড়াও, ওয়েট, অপেক্ষা করো, এখনই পাঠিয়ে দেবো এখন। এই অহনা আমারে যেই ইয়েটা দিল সেটা হচ্ছে খুবই একটা খারাপ জিনিস, আমারে বললো যে ভাইয়ারা কিছু মনে থাকে না। ভাইয়া, হ্যাঁ, আপনি বলেন আমি কি করছি? আমরা বাংলা পরীক্ষা কবে দিচ্ছি আপনি বলেন? বাংলার রেজাল্ট আপনি এখনো জানেন, তো কি বলবো? আমার বাংলাটা খুব খারাপ হয়েছে ভাইয়া। মোহনার রেজাল্ট লাগবে না, মোহনার রেজাল্ট তো লাগবে না, তাই না মোহনা? ভাইয়া খারাপ হয়েছে ভাইয়া, আমাদের তিনটা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, ভাইয়া সমস্যা নেই। যদি ভুলেও পাই তাও একটু পাঠাই দিন, আমার মা আমার মা জননী আমাকে আচ্ছা, ঠিক আছে, ওইগুলো ঠিক আছে। আসলে আর নিশাত, ঠিক আছে। এই যে ওষুধ, আবার নালিশ করো আমার নামে যাও। আমি ওখানে বসে থাকি, আমি দেখাচ্ছি আমার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না ভাইয়া। এই মোহনা, তুমি বলছি, বলো। আপনি কি ক্লাসটা রেকর্ড করেছেন? হ্যাঁ, হ্যাঁ,